তখন আমাকে একজন ফোন করে বললেন, তুমি এই মুহূর্তে স্পিকার আব্দুল হামিদের সাথে দেখা করো। 2009 সালে উনি স্পিকার হন, প্রেসিডেন্ট হওয়ার আগে। তো আমি বললাম যে আমি এখন কাজে আছি। উনি বললেন, নো, ইমিডিয়েটলি তুমি স্পিকার আব্দুল হামিদ, সে অফিসে অপেক্ষা করবে, নেক্সট 2 আওয়ার্স তুমি গিয়ে দেখা করো। তো তো আমি গেলাম বিকালবেলায়। তো উনি ওই সামনে লনে আমার সাথে বসে বললেন যে একটা ব্যাপারে ডাকছি, আপনি আমার কথাটা শুনেন, বাট 2টা শর্ত। একটা হচ্ছে এই জিনিসটা আপনি আর কারোর সাথে শেয়ার করতে পারবেন না, এবং আমি যদি একজনের কথা বলি শুধুমাত্র আপনি তার কাছেই শেয়ার করবেন, এবং কোনো এভিডেন্স বা কোনো কিছু রাখবেন না, আপনার কাছেও না, তার কাছেও না, সব ধ্বংস করে দিতে হবে। তো উনি যখন একটা স্পিকার, দেশের 3 নাম্বার লোক, অর্ডার অফ প্রেসিডেন্সে পতিত শেখ হাসিনাকে তারা এই জিনিসগুলা দিত, এবং সে সাগ্রহ সেই জিনিসগুলো নিল, এবং ইনফ্যাক্ট সে তাদের কাছ থেকে যখন এই ধারণাটা পাইলো এটা তো অনেক কাজের ওষুধ, বড় ভিটামিন একটা, তখন সে করলো কি, এই যে আমরা এখন ডিজিএফআই কে বা অন্যান্য এনএসআই কে, পুলিশ, ডিবি, তাদেরকে দোষ দিয়ে এই কাজগুলোর জন্য, সেই বললো যে এটা একটা ভালো ওষুধ, তোমরাও সেই ওষুধ বানাও। তো তারা তার হাতে দিত কি কারণে? সে করতো কি, দুর্বল লোকগুলাকে খুঁজে বের করতো। দুর্বল লোক খুঁজে কেন দরকার একটা সরকার? তাতে স্ট্রং লোক দরকার না। আপনারা দেখবেন হাসিনা যাদেরকেই তার গুরুত্বপূর্ণ জায়গায় মনোনয়ন দেয়, তাদের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য আছে। হয় তাকে খুনি হইতে হবে, অথবা তাকে হইতে হবে তার বিভিন্ন ধরনের চারিত্রিক দোষ, সেটা মহিলা অথবা এই সংক্রান্ত হতে হবে। 3 নাম্বার হতে হবে, হলে ভালো, সে যদি একটা বিচ্ছিন্ন বা অথবা তৃতীয় লিঙ্গের কেউ হয়। আপনারা দেখেন ওবায়দুল কাদেরকে দেখেন, আওয়ামী লীগের অনেক ভালো লোক থাকা সত্ত্বেও তাকে সে করছে বিকজ সে জানে কিছু জিনিস। আমাদের যাদেরকে প্রেসিডেন্ট করা হয়েছে, আব্দুল হামিদ এবং পরবর্তীতে চুপ্পু ইজ নট মাই প্রেসিডেন্ট। হ্যাঁ, আমি তাকে চুপ্পু বলেই রাখবো। হি ইজ নট মাই প্রেসিডেন্ট। মানহানির মামলা করুক 100টা, নো প্রবলেম। চুপ্পুর বাইরে আমি একটা শব্দ বলবো। তো চুপ্পুর চরিত্রকে আমরা জানি। তো এই ধরনের লোককে কেন বসানো সেখানে? যাতে তার ক্ষমতাটা নিরঙ্কুশ থাকে, এবং এদের অফিস বা এদের সিগনেচার ব্যবহার করে যা করতে বলা হয় তাই করা হবে। তো এইটা ছিল 3 নাম্বার উদ্দেশ্য। এখন আসি কাদেরকে দিয়ে, এটা কি শুধু ডিজিএফআই বা ছাত্রলীগ, যুব মহিলা লীগ? না, এর সাথে নেক্সাসটা একটু বুঝতে হবে। সেটার জন্য আমি একটা ঘটনা বলবো। এই 2009 সালের জুনে, মানে ওই বিডিআর হত্যাকাণ্ডের পর কিন্তু আমার পক্ষে আর্মিতে টিকে থাকা ডিফিকাল্ট ছিল। মইনুও চাচ্ছেন যে কোনোভাবে আমাকে বহিষ্কার করতে, কারণ আমি প্রতিবাদ করেছি। আর আমি জেনারেল হাকিমের কাছে গিয়ে বললাম, স্যার আমি রিটায়ার করতে চাই, অ্যাপেন্ডিক্স জে সাবমিট করবো, আপনি প্রেসিডেন্টের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে আমাকে চাকরি। উনি জুনের শেষ সপ্তাহে, তখন আমাকে একজন ফোন করে বললেন, তুমি এই মুহূর্তে স্পিকার আব্দুল হামিদের সাথে দেখা করো। 2009 সালে উনি স্পিকার হন, প্রেসিডেন্ট হওয়ার আগে। তো আমি বললাম যে আমি এখন কাজে আছি। উনি বললেন, নো, ইমিডিয়েটলি তুমি স্পিকার আব্দুল হামিদ, সে অফিসে অপেক্ষা করবে, নেক্সট 2 আওয়ার্স তুমি গিয়ে দেখা করো। তো আমার মাথায় মনে হলো নিশ্চয়ই গুরুত্ব, কারণ তার সপ্তাহ 2 আগে হলো কি, আওয়ামী লীগের এমপি ছিল মুশতাক আহমেদ রুহি। তাকে আবার কিছু পুলিশ এবং র্যাব মিলে একটা হোটেলে 9টা মহিলার সাথে একসাথে অশালীন কাজ করার সময় সে ধরা পড়ে। বাট আমি ইন্টারফেয়ার করাতে তাকে ছেড়ে দেওয়া হয়। বাট দোষটা আসে আমার উপরে যে আমি আওয়ামী লীগের সবাইকে ধরতেছি, পিটাইতেছি, তাদের চরিত্র হনন করতেছি, এই সমস্ত ব্যাপার। যাই হোক, আমার কাছে মনে হলো উনি হয়তো সংসদের স্পিকার হিসেবে আমার সাথে কথা বলতে চান। তো বলা হলো তুমি একা যাবা। তো আমি গেলাম বিকালবেলায়। তো উনি ওই সামনের লনে আমার সাথে বসে বললেন যে একটা ব্যাপারে ডাকছি, আপনি আমার কথাটা শুনেন, বাট 2টা শর্ত। একটা হচ্ছে এই জিনিসটা আপনি আর কারোর সাথে শেয়ার করতে পারবেন না, এবং আমি যদি একজনের কথা বলি শুধুমাত্র আপনি তার কাছেই শেয়ার করবেন, এবং কোনো এভিডেন্স বা কোনো কিছু রাখবেন না, আপনার কাছেও না, তার কাছেও না, সব ধ্বংস করে দিতে হবে। তো উনি যখন একটা স্পিকার, দেশের 3 নাম্বার লোক, অর্ডার অফ প্রেসিডেন্সে, টেনশনের মধ্যে আমি যে কি ধরনের এত বড় জিনিস। তো উনি যেটা বললেন যে যুব মহিলা লীগের কিছু লোক, উনি নাম বললেন আমাকে, যে তখনকার প্রেসিডেন্ট সভাপতি নাজমা আহমেদ, সেক্রেটারি ছিল অপু উকিল এমপি, নাজমা আক্তার বোধহয়, নাজমা আক্তার, তার বোন কেশরা সুলতানা সালমান বোন শিলা, এবং হেনরি, আর হচ্ছে পাপিয়া,
এই 6-7 জন মিলে তাকে, এখন আমি ওনাকে বললাম যে স্যার এটা তো আমার দেখবার বিষয় না, এখানে নিরাপত্তা গোয়েন্দা সংস্থা আছে, আপনার পার্টি আছে, আপনি হচ্ছেন স্পিকার, আপনি একজন মেম্বার অফ পার্লামেন্ট, আমি তো সেখানে একজন খুব নগণ্য একজন লোক, আপনি কেন এটা আমার সাথে শেয়ার করছেন? উনি তখন একটা ওনাদের কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা বললেন যে কি থাকলে নেতা, না থাকলে তেনা, এই ধরনের একটা কথা বলে বললেন ভাই আমি কারোর সাথে যোগাযোগ করতে পারবো না, এটা আমি আপনার কথা শুনছি, মানে যে আমাকে রিকোয়েস্ট করে বলছিল, আমি আপনাকে সরাসরি বলি তিনি আমাকে অনেক উপকার করছেন অনেক জায়গায়। তো সে বলছে যে না, আপনার সম্মানহানি না হয় সেইভাবে সেই জিনিসটা ডিল করে দিতে পারবে, আপনার কোনো সমস্যা হবে না। তো আমি বললাম যে স্যার ঠিক আছে, তো আপনি তো তাদের ডেকে কথা বলতে পারেন, আপনি একটা পলিটিক্যাল নেতা, তারা এত সাহস পায় কিভাবে? তখন সে বললো না, এদের কাজই হলো এটা, আর আমার কথা বললে শুনবে না, আমি তো আসলে ওই রাজনীতি করা মাঠের রাজনীতির নেতা না, আমি হয়েছি স্পিকার, হয়তো প্রেসিডেন্টও হবো আপনাদের দোয়া থাকলে, তো এই জায়গা আমাকে অবশ্যই হেল্প করতে হবে। এবং বাট ওনার কথায় এমন যে উনি খুব ভয় পাচ্ছেন, খুব বিধ্বস্ত, তা কিন্তু আমার মনে হয় না, উনি চাচ্ছিলেন যে এই জিনিসটা যাতে না হয়। তো সেই অনুযায়ী আমি কারোর সাথে আলাপ করার সুযোগ ছিল না, আমাকে বললেন উনি তখন যে আপনি কাজ, তাদের কোনো সহযোগিতার জন্য শুধু একজন বাহাউদ্দিন নাসিম, আওয়ামী লীগ ফার্ম গেটে কৃষিবিদ ইনস্টিটিউট আছে, সেখানে আমি দেখা করলাম পরের দিন, ধরেন সকাল 9টা 9:30 হবে, তাকে আমি বললাম যে আমার কাছে এই জিনিসটা বলা হয়েছে, এখন আপনি আমাকে কিভাবে হেল্প করতে পারেন, আমি চাই এই জিনিসটা বাইরে কোথাও লিক হবে না, হাজার হোক আমরা যেই জায়গায় থাকি না কেন, আমাদের কাছে কাউকে পচানো না, কারো সম্মানহানি করা না, কেউ ভিকটিম থাকলে ঠিক আছে, সে নিজে থেকে যদি সঠিক পথ খুঁজে পায় সেটা আল্লাহ ইচ্ছা, আদারওয়াইজ আর যে সরকারের ব্যাপার বদনাম। তো আমি বললাম যে একটা আমি চাই আপনি এই কয়জনকে আমার সামনে আনবেন, কোনো কিছু বলবেন না। তো তারা আসলো, এই 6 জন আসলো, এর মধ্যে হেনরি আসে নাই, সে বোধহয় বাইরে ছিল, পাপিয়া থেকে শুরু করে শিলা, কেশরা, সুলতানা, সালমা, এরা সবাই আসলো। তো তাদেরকে যখন একটা রুমে নিয়ে বল হলো, আর কেউ ছিল না, বাইরে শুধু আছে ছেলে পেলে, ছাত্রলীগ যুবলীগে তার এমনি হাঁটাহাঁটি করতেছে। তো বলা হলো, আমি বললাম যে এই জিনিসটা আপনারা করতেছেন, আমাকে আপনাদের কাছে যেই ধরনের জিনিস আছে অডিও ভিডিও সেগুলা আমাকে দেন। তো তারা অস্বীকার করলো। 1.5 ঘন্টা ধরে আমি তাদেরকে বললাম ভালো খারাপ, যে তারা যদি না দেয় সেক্ষেত্রে আমাকে কিন্তু তাদেরকে হ্যান্ড ওভার করতে হবে, তাদের স্বামীদের কাছে আমাকে বলতে হবে এই যে তারা এটা করতেছে, তাদের স্বামীরা এসে, প্রত্যেকেই বিবাহিতা, এটা তাদের একটা সাইড পেশা, সাইড বিজনেস। তো রাজি না হওয়ার পরে 1.5 ঘন্টা পরে একজন একজন করে তারা ব্রেক করা শুরু করলো। মনে রাখবেন আমি কারোর সাথে গালিগালাজ, গায়ে হাত দেওয়া কিছু করি নাই, আমার সাথে বাহাউদ্দিন নাসিমও বসে আছে। তো তখন দেখা গেল তাদের মোবাইল গুলাতে অনেকগুলা অশ্লীল ভিডিও ক্লিপ, শুধু কিন্তু তখনকার স্পিকার আব্দুল হামিদ না, আমাদের অনেক নেতা, অনেক মন্ত্রী, অনেক সচিব, অনেকেরই বিভিন্ন ভিডিও তাদের কাছে করে, এবং কিছু কিছু 2-3 বার ভিডিও, 2-3টা অকেশনে তাদের ভিডিও, মানে এটা কি সব মিলাই 88টা 88 ভিডিওস ছিল আমরা পাই। এর মধ্যে আবার আমি করলাম কি, বাহাউদ্দিন নাসিমকে বলে যে এদের সবার বাসা থেকে আপনি আপনার ছেলে পেলে পাঠাই, এদের সমস্ত কম্পিউটার গুলো নিয়ে আসেন এখানে, বা কম্পিউটার যদি পুরো আনতে না পারে হার্ড ড্রাইভটা যাতে নিয়ে আসে। তো আনা হইলো, আমাকেই সব এক হাতে করতে হয়েছে, এদের মোবাইল গুলা দেখে এগুলা আলাদা করে রেখে আবার আমি হার্ড ড্রাইভে চেক করে দেখছি, সমস্ত বুট করে দেখছি অন্য কোথাও কি আছে। তো সে হার্ড ড্রাইভ এবং মোবাইল মিলে আমরা 88টা ছোট ভিডিও ক্লিপ পাইলাম, ভিডিও ক্লিপ, যেখানে অন্য কিছু না, অন্য কোনো রাষ্ট্রীয় নিরাপত্তা বা অন্য কিছু না, শুধুমাত্র অশ্লীল কিছু ভিডিও বিভিন্ন নেতা, এবং বেশিরভাগই কিন্তু আওয়ামী লীগের নেতা, সচিব, বিভিন্ন পুলিশ প্রশাসনের বিভিন্ন লোক। তো তার মধ্যে জনাব আব্দুল হামিদেরটাও ছিল। তা আমরা যেভাবে আমাকে তখনকার স্পিকার রিকোয়েস্ট করছিলেন অথবা আদেশ করছিলেন, সেভাবে সব আমরা ডিস্ট্রয় করলাম। প্রথম কথা, এখন একটা প্রশ্ন আসতে পারে যে আমি সেই এভিডেন্স রাখি না কেন, যেটা অনেক সময় বলে। দেখেন, আমাদের আর্মিতে আমরা বা সেনাবাহিনীতে আমরা যে জিনিসটা শিখি, আমি মুখে যেটা প্রতিজ্ঞা করবো আমাকে সেটা রাখতে হবে, এবং এটা এমন কোনো কিছু না তুমি মানুষকে খুন করতেছেন। যারা তাদেরকে ভিক্টিমাইজ করার জন্য, তাদেরকে চাপ দিয়ে একটা অন্যায় সুবিধা নেওয়ার জন্য এই ধরনের ব্ল্যাকমেইলিং হচ্ছে, ব্ল্যাকমেইলিংটা আরো বড় অপরাধ। কারো চারিত্রিক যে দুর্বলতা থাকে সেটা
সামাজিকভাবে অপরাধ, বাট ব্ল্যাকমেইল করে সেটা সুবিধা নিয়ে দেশ এবং জাতিকে ভয়ানক জায়গায় ঠেলে দেওয়া সেটা কিন্তু আরো বড় অপরাধ আমার কাছে। সেটাই সুতরাং আমাকে বলা হয়েছে, আমি সব ডিলিট করলাম। এখন তারপরে আমার মনে হলো যে না ঠিক আছে, এর বাইরেও তো কিছু থাকতে পারে। তো তখন আমি এদেরকে সবাইকে বসে একসাথে তারা বসলো, আমি বাহাউদ্দিন নাসিমের ফোনটা ব্যবহার করে তাদের একটা বিবৃতি নিলাম যে তারা এই ধরনের কাজ করে এবং করে আসছে, এবং তারা একটা ওয়াদা করলো, অপু, উকিল, নাজমা, কেশরা, সুলতানা, সালমা এরা সবাই বললো যে না আমরা এই ধরনের কাজ করছি এবং ভবিষ্যতে এমন কাজ আর কখনো করব না, তার জন্য করতে হলে আমরা আদালতে যাওয়া বা যে কোনো শাস্তি মাথা পেতে নিব। তো বাহাউদ্দিন নাসিম সেটা রাখলেন। আমি তখন আপত্তি করি না যে আপনি আমাকে একটা কপি দেন বা কিছু। ওনাকে দেখে আমার কাছে মনে হয়েছিল যে না উনি যেই কথা বলেন সেটা উনি রাখবেন। বাট পরবর্তীতে জানি কিছুটা বিভিন্ন জায়গায় গেছে। তো এইটা হয়ে আসলো, এবং এরপরে কিন্তু আমার যতদূর মনে আছে পরবর্তীতে যখন উনি রাষ্ট্রপতি আব্দুল হামিদ হন, তারপরেও উনি আমার সাথে কখনো এই ব্যাপার নিয়ে কথা বলেন নাই। এবং বাট দু একটা ব্যাপারে আমাকে মাঝে মাঝে লোকে থ্রেট করার চেষ্টা করছে। এবং পরবর্তীতে আমি যেটা জানি, এই যে দেখেন কেশরা, সুলতানা, সালমা এবং শিলা, এরা যে দুই বোন, এরা এই যে এটা সে ব্ল্যাকমেইলের সাথে জড়িত, তাদের বাড়ি হচ্ছে ঝালকাঠিতে, এবং আমাদের যে খুনি জিয়াউল আহসান আছেন তার বাড়িও ঝালকাঠিতে। আমি সেটা তখন জানতাম না। তারা পরে এই খুনি জিয়াউল আহসানের সাথে প্যাক করে এই জিনিসটা জানাই, এবং পরবর্তীতে আমরা জানি ডিবি হারুন, খুনি জিয়াউল আহসান এই জিনিসটা ভালোভাবে করে, এবং খুনি জিয়াউল আহসান এবং তার লোকজন বা ডিজিএফ এর লোকজন কিন্তু র্যাবের লোকজন এই পদ্ধতিটা অনেক সময় কাজে লাগাইছে। শুধুমাত্র এটা যে এক খুনি জিয়াউল আহসান তা না, অনেকে এই জিনিসটা মানে আওয়ামী লীগের হয়ে এই পদ্ধতিটা যে ব্ল্যাকমেইল করা হবে সেটা। বাট যখন জিনিসটা আমি লেটার অন রিয়েলাইজ করতে পারি, যখন